আমি একদিন অসুস্থ হয়ে যাই। আর আমার স্বামী বোকার মতো তার মধ্যে কোনো রোমান্টিকতা, হাসি আমি কোনোদিন দেখিনি। আমি অসুস্থ হওয়ার পর আমাকে হাসপাতালে নেওয়া হয়। তারপর ডাক্তার সাহেব আমার সাথে গোপনে। বাকি কথাগুলো গল্পতেই বলছি। আমার স্বামী আমার থেকে বয়সে বেশ বড়। নিজেকে আমি তার সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারিনি। বোরিং একটা মানুষ। মিষ্টি করে কথা বলতে জানে না। ভালোবাসা বোঝে না। একজন আনরোমান্টিক মানুষের মধ্যে যে যে গুণ থাকা দরকার তার সবই আছে তার মধ্যে। বিয়ের পর থেকে এখনো কোথাও তার সাথে আমার ঘুরতে যাওয়া হয়নি। রাত বেরাতে জ্যোৎস্নার আলোতে কখনো একসাথে দেখা হয়নি। আমার খুব ইচ্ছা করত দুজন মিলে একসাথে কোথাও ঘুরতে যাব, রেস্টুরেন্টে খাবো। কিন্তু তার নাকি এসব ভালো লাগে না। জ্যোৎস্না হলে যদি বলি চলো ছাদে যেয়ে একটু জ্যোৎস্না দেখে আসি, সে বলে জানালা দিয়ে দেখো। এত রাতে ছাদে ভূত আছে। ঠ্যাং ধরে আকাশে নিয়ে নিচে ফেলে দেবে। কখনো কক্সবাজার যাইনি আমি। যদি বলি এবার অফিসের চাপ কমলে ছুটি নিয়ে চলো না একটু কক্সবাজার ঘুরে আসি, সে বলে পানি তো আমার বাড়ির সামনে বিলে আছে, ওখানে ডুব দিলেই তো হয়। জিনিস তো একই, সমুদ্রতেও পানি এখানেও পানি। শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে, অন্তত সবাই তাই বলে। অথচ বিয়ের পর থেকে আজ পর্যন্ত সে আমার প্রশংসা করা তো দূরে থাক, শাড়ি পরলে আমার দিক দুইবার ফিরেও তাকায় না। মুখ ভর্তি দাড়ি, আকর্ষণহীন একজন মানুষ। না বোঝো রোমান্টিকতা, না আছে কথায় মিষ্টতা। আমার বড় আশা ছিল কোনো হ্যান্ডসাম আমার জীবনে আসবে। কিন্তু তখন লজ্জায় মাথা নুয়ে যায় যখন আমার বান্ধবীরা আমাকে বলে হুজুরের বউ। আমি সাজগোজ খুব পছন্দ করতাম। দামি পারফিউম ইউজ করতাম। কিন্তু এখন আমার এসব সব মাটি হয়ে গেছে। আমার ক্লাসমেট সুমাইয়া আমার অন্তরঙ্গ বান্ধবী। তার বিয়ে হয়েছে এক কোটিপতির ছেলের সাথে। বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে। কোনো কিছুর তার অভাব নেই। প্রায়ই যখন তার সাথে আমার কথা হয়, আমাকে খোঁটা দেয়। বিয়ের আগে আমিও স্বপ্ন দেখতাম আমি কোনো কোটিপতির সুন্দর ছেলের সাথে আমার বিয়ে হবে। অঢেল সম্পদের মালিক। নিজের গাড়ি আছে। শহরে 3 তলা বাড়ি আছে। যে ঘরে আমি থাকি, রাজকীয় এক খাট। শুধু আমার কাপড় চোপড় রাখা এবং সাজগোজের জিনিসের জন্য আলাদা একটা রুম রয়েছে। যত দামি ব্র্যান্ডের পারফিউম রয়েছে সব আমার সংগ্রহে আছে। গরমে আমি এসিতে থাকব। যখন বাহিরে বের হই, জামা কোনটা রেখে কোনটা পরব, ম্যাচিং করে জুতো আর কানের দুল, কালার মিল রেখে মেকআপ, এগুলো নির্বাচন করতেই আমার ঘন্টা পার হয়ে যাবে। ও ড্রাইভ করবে। আমি ওর পাশে বসব। তার কথা যেন আমার কানেই পড়েনি, সে ভাব নিয়ে আমি বাইরের সবুজ ধান ক্ষেতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কোনো অনুষ্ঠানে গেলে তার বন্ধুরা আমার প্রশংসা করে। তার বন্ধুর স্ত্রীরা আমাকে ঘিরে ধরে। ভাবি, শাড়িটা অনেক সুন্দর। কত টাকা দিয়ে কিনেছেন ভাবি? কোনো পার্লার থেকে সেজেছেন? আমি আপনার মতো এমন শাড়ি কোথায় পাব? আরও কত কি। তখন গর্বে আমার মনটা ফুলে উঠত। বিয়ের পূর্বে প্রতি রাতে এমন স্বপ্ন দেখতে দেখতেই আমি ঘুমোতাম। বিয়ের পরও অনেক রাতে আমি আমার অতীত স্বপ্নরাজ্যে বিচরণ করতাম। কিন্তু বেসুরে মোটা কণ্ঠের ডাকে আমার স্বপ্ন ভঙ্গ হতো। হিমার মা, ওঠো, ফজরের আয়ান দিয়েছে। এভাবে কত রাতের মিষ্টি স্বপ্ন তিনি আমার ভঙ্গ করেছেন তার হিসেব নেই। এর মধ্যে এক সকালে অনুভব করলাম আমি আবার তৃতীয় মা হতে চলেছি। আমি ভেবেছিলাম সে খুশিতে আমাকে বলবে, আমি তোমাকে ভালোবাসি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। সারাটা জীবন যেন আমার সন্তান আর তোমার সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। কিন্তু ও কোনো রিয়াকশনই দেখালো না। খুশি হয়েছে না রাগ হয়েছে না অন্য কিছু, কিছুই বুঝলাম না। শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ। মেজাজটা চরম খারাপ। মনে মনে সারাদিন নিজের কপালকে গালি দিয়েছি। আল্লাহ, এই ছিল আমার কপালে। তোমার দুনিয়াতে কি আর কোনো রোমান্টিক ছেলে ছিল না, যে তুমি এই বুড়োর সাথেই আমার বিয়ে দিলে? রাতে দেখলাম এক বস্তা ভরে ফলমূল নিয়ে এসেছে। আমিও দেখে মুখ ঝামটি দিলাম। এভাবেই দিন যাচ্ছিল। আমার বারবার মনে হতো, যদি তোমার আগে মরে যাই। মাঝে মাঝে রাতে ওকে বলতাম, আচ্ছা, যদি আমি মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? ভাবতাম ও হয়তো গল্পের নায়কদের মতো আমাকে বলবে, আরে না পাগলি, তুমি মরে গেলে আমিও মরে যাব। আর যদি বেঁচে থাকি তাহলে সারা জীবন তোমার স্মৃতি নিয়ে থাকব।
কিন্তু দেখা যেত তার কোনো রিয়াকশনই নেই, চুপ করে থাকত। যখন বুঝতাম চুপ করে থেকে ও মন সম্মতি দিচ্ছে, তখন লাফ মেরে উঠে বলতাম, বুঝেছি, তুমি তো এটাই চাও যে আমি মরে যাই, যেন আরেকটা বিয়ে করতে পারো। এই বলে তার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে বাকি রাতটা পার করে দিতাম। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। একদিন রুমে আমি একা ছিলাম। বাথরুমে গিয়েছি, হঠাৎ পা পিছলে কম্বের উপর উপুড় হয়ে পড়লাম। এখনই মনে হয় আমার জানটা বের হয়ে যাবে। তারপর কিছু সময় অচেতন হয়ে সেখানেই পড়ে রইলাম। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল, শরীরটা খুব হালকা লাগছিল, কিন্তু ওঠার শক্তি পাচ্ছিলাম না। অনেক কষ্টে এটা সেটা ধরে রুমে এসে আবার পড়ে গেলাম। চোখে সব ঝাপসা দেখছি। শাশুড়ি ছিল অন্য রুমে, ডাকতে যাচ্ছি, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সবিতা আর নীলুফা ওদের দাদির সাথে ছিল। হঠাৎ নীলুফা রুমে ঢুকে আমাকে দেখে চিৎকার দিয়ে উঠল। বাড়ির সবাই দৌড়ে এলো আমার কাছে। দেখলাম আমার শাশুড়ি ঘর থেকে একটা তোয়ালে নিয়ে আসলেন। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। ঝাপসা চোখে দেখলাম লম্বা লম্বা হাত পা, একদম ওর মতো। আমার ছেলেটা তখনও কাঁপছিল। তারপর আস্তে আস্তে ওর কাঁপা থেমে গেল। আমি আবার বেহুশ হয়ে পড়লাম। আমার হুঁশ আসে 5 দিন পর, ঢাকা 28 বেড এর আইসিইউতে। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমি যেন মরে গিয়েও বেঁচে গেলাম। মনে মনে ভাবলাম, এরকম সংসার থেকে আমি মরে গেলেই ভালো হতো। তখন একজন ডক্টর আমার কাছে আসলো। এসে জিজ্ঞেস করলো, তোমার আপনজন কোথায়? আমি তো কাউকে দেখতে পাইনি। আমি কেঁদে কেঁদে ডক্টর সাহেবকে বললাম, দেখুন, আমার স্বামী আমাকে তেমন পছন্দ করে না। আমার কোনো কথাই সে রাখে না। তার মধ্যে কোনো রোমান্টিকতা নেই, হাসি আনন্দ নেই। আমি এমন একটা লোকের সাথে সংসার করছি। আমি আর পারতেছি না। আল্লাহ হয়তো আমার কপালে এরকম স্বামী পাবো, এটাই লেখা ছিল। ডাক্তার সাহেব দেখতে অনেক সুন্দর। ডাক্তার সাহেব বলল, আপনি এত সুন্দর একটা মেয়ে, তারপরও আপনার স্বামী আপনাকে অবহেলা করে। আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি কোনো কিছু মনে না করেন। আমি বললাম, কি কথা ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? আমি একটা সাধারণ মেয়ে, আর আপনি একজন ডাক্তার, আপনার সাথে আমার বিয়ে, এটা আপনার বাবা মা মেনে নিবে? ডাক্তার বলল, সেটা আমি দেখব, আপনি রাজি থাকলে আমার মা বাবাকে আমি রাজি করাবো। আমি জানতাম না ডাক্তার সাহেব আমার মনের পরীক্ষা নিচ্ছে। আমি বললাম, আপনি ডাক্তার হতে পারেন, কিন্তু আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি আমার স্বামীর ঘরে যেভাবে আছি সেভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। কারণ মানুষের জীবনে বিয়ে একবারই হয়। ডাক্তার সাহেব বলল, তোমার স্বামীর কি আছে? একটা ভাঙাচোরা ঘর, নাই টাকা পয়সা, আর আমার কোনো কিছুর অভাব নেই। আপনি চাইলে আমাকে নিঃসন্দেহভাবে বিয়ে করতে পারেন। ডাক্তার সাহেব আর একটা কথা বলবেন না। আমার স্বামী হয়তো আমাকে ভালোবাসে না, আমার প্রতি তেমন একটা দেখাশোনা করে না, তাতে কি হয়েছে? আমার স্বামী আমার কাছে মহান। ডাক্তার তখন চোখের পানি ছেড়ে বলল, সত্যি তুমি একজন সত্যিকারের নারী। আমি আসলে আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার মনটাকে পরীক্ষা করছিলাম যে আপনি আপনার স্বামীকে কতটা ভালোবাসেন। তারপর ডাক্তার সাহেব আমাকে এমন দৃশ্য দেখালো, সেটা দেখে আমি অবাক হয়ে যাই। ডক্টর সাহেব বলতে লাগলো, আপনি ভেবেছেন আপনি অপেক্ষা করছেন, কিন্তু কেউ আপনাকে দেখতে আসে না। আপনি ভেবেছেন আপনার স্বামী আপনাকে ভুলে গেছে। ভেবেছেন আপনার শ্বশুর বাড়ির কেউই আপনাকে দেখতে আসলো না হাসপাতালে। আপনি দুঃখে কষ্টে কান্না করছেন। ভেবেছেন এখন ওদের বাড়িতে নতুন বউ আনার আলোচনা চলছে। হয়তো সে পাত্রী তালাশে ব্যস্ত। আরও বিভিন্ন আজেবাজে চিন্তা আপনার মাথায় ঘুরপাক খেতে লাগল, তাই তো? তারপর দিন কেটে যায়, আপনাকে দেখতে কেউ আসে না। তারপর ডাক্তার সাহেব রাতে একজন ডিউটি নার্স চেঞ্জ করে একজন বয়স্ক মহিলাকে পাঠালেন। মহিলা নার্স এসে আমার মাথায় হাত দিয়ে বলেন, মা, আপনি ভালো আছেন? আমি মাথা নেড়ে সম্মতি জানাই। উনি বললেন, আপনাকে নিয়ে তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। ডাক্তাররা আপনাকে অ্যাডমিট করতে চায়নি। সবাই বলছিল আপনি বড়জোর আর 3 ঘন্টার মতো বাঁচতে পারেন, তার বেশি না। আমি বললাম, কেন? উনি বললেন, আমার ডায়াবেটিস আর প্রেসার দুটোই নাকি অনেক বেশি হয়ে গিয়েছিল। শেষে ওর কাছ থেকে বন্ডসই নিয়ে তারপর আমাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি আমাকে বললেন, ওই লম্বা হুজুরটা মনে হয় আপনার স্বামী। লোকটা আপনার জন্য অনেক কষ্ট করেছে।
আজ 4 দিন দিন রাত 24 ঘন্টা হাসপাতালে পড়ে আছে। কোনো খাবার খাচ্ছে না, যেন পাগলের মতো হয়ে গেছে। আইসিইউর বারান্দায় সারাক্ষণ বসে থাকে, একবারের জন্যেও বাসায় যায়নি। নার্সের কথা শুনতে শুনতে আমার গলা ভারী হয়ে আসছিল। প্রচণ্ড এক আবেগ যেন আমার গলা চেপে ধরছিল। তিনি বলতে লাগলেন, আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু উনি একবারের জন্যেও হাল ছাড়েনি। যখন এখানে আপনাকে এনেছিল উনি খুব কান্নাকাটি করছিল। আমি মনে মনে ভাবছিলাম, এই লোকটি সত্যিই কি আমার জন্য কাঁদতে পারে। তিনি বলছিলেন, আমরা তো সবাই উনার কান্না দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি একপাশে মুখ ফিরিয়ে বললাম, তাও তো আমাকে একবার দেখতে এলো না। তখন সেই নার্স আমার বাম পাশের জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন, ওই যে দেখেন। দেখলাম বাইরে ও উস্কোখুস্কো চুলে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পর্দা সরতে দেখে হাত দিয়ে ইশারা করে নার্সকে শুকরিয়া জানালো। নার্স বললেন, আইসিইউতে বাইরের কেউ আসা নিষেধ, এভাবে রুগী দেখানোও নিষেধ। কিন্তু আপনার স্বামীর অনুরোধে আমার খুব মায়া হলো। আপনার স্বামী আমার পায়ে পড়ে বলল, প্লিজ আপনি আমার দূর থেকে দেখার সুযোগ করে দিন। একথা বলে কান্নাকাটি করছিলেন। তারপর আমার খুব মায়া হলো। আপনার তো হুঁশ ছিল না এই 5 দিন। আপনার স্বামীকে আমি দেখলাম সারা রাত নামাজ পড়তেন আর কান্না করে বলতে লাগলেন, আমার স্ত্রীকে বাঁচিয়ে দাও আল্লাহ। আমি আমার জীবনে আর কোনো কিছুই চাই না। আল্লাহ, আমার স্ত্রীর প্রতি তুমি দয়া করো। আমি আপনার স্বামীর কান্না নামাজ দেখে ভাবলাম, একজন মানুষ একজন স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে। তিনি আমাকে খুব অনুরোধ করে বলেছিলেন যেন অন্তত আমি একবার জানালার পর্দা সরিয়ে তাকে আপনাকে দেখার সুযোগ করে দেই। আমি বলেছিলাম, পর্দা সরালেও তো দূর থেকে চেহারা দেখতে পাবেন না। তিনি বলেছিলেন, অবয়বটা দেখতে পেলেই তিনি শান্তি পাবেন। তাই প্রতিদিন আমার শিফটে আমি আসার পর কিছুক্ষণের জন্য জানালার পর্দাটি সরিয়ে দেই। তখন দেখতে পাই তিনি অপেক্ষায় আছেন। তিনি হাত নেড়ে আমাকে শুকরিয়া জানান। নার্সের কথা শুনতে শুনতে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। হাউমাউ করে কেঁদে উঠলাম। তিনি আমাকে এতটা ভালোবাসেন। বাম দিকে কাত হয়ে ওর দিকে তাকালাম। দূর থেকে মনে হলো ও চোখ মুছছে। আর একদিন পর আমাকে রিলিজ দেয়া হলো। কি এক অজানা অনুশোচনায় আমি তার চোখের সাথে চোখ মেলাতে পারছিলাম না। বাসায় ফেরার পর সারাক্ষণ ও আমার পাশে বসে রইল। ও আমাকে খাইয়ে দিত, আমার সব কাজ করে দিত। আমার কাছে মনে হচ্ছিল আমি একটি নতুন জীবন পেয়েছি। আর এই লোকটাকে আমি ভুল বুঝেছিলাম। এরকম স্বামী পাওয়া তো ভাগ্যর ব্যাপার। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখনও আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি বললাম, আমি মরে গেলেই ভালো হতো, আর একটা বউ পেতেন। ও আমার মুখ চেপে ধরে বলল, আর কখনো এমনটা বলবে না। তারপর আমাকে তার সাথে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মনে হচ্ছিল তার চোখের জলে বালিশ ভেজে যাচ্ছে। আমার মনে হচ্ছিল তার চোখের অশ্রুগুলো আমার জীবনটা নতুন করে ধুয়ে পরিচ্ছন্ন করে দিয়েছে। আমি বাসায় ফেরার 2 দিন পর হঠাৎ সুমাইয়া ফোন দিল। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে তার কান্নার আওয়াজ পেলাম। বললাম, কিরে এতদিন পর? আর তুই কাঁদছিস কেন? সে বলল, 2 মাস হয় তাদের ডিভোর্স হয়ে গেছে। তাকে ডিভোর্স দিয়ে তার শিল্পপতির স্বামী তার অফিসের সুন্দরী পিএসকে বিবাহ করেছে। আসলে ভালোবাসাটা বড় অদ্ভুত। যেটাকে আমরা ভালোবাসা বলি সেটা আসলে ভালোবাসা নয়। আর যেটা ভালোবাসা সেটা আমরা অনুভব করতে পারি না। আমাদের চারপাশে অসংখ্য ভালোবাসা ছড়িয়ে আছে, কিন্তু সেটা আমরা দেখি না। আমি পূর্ণ সুস্থ হবার পর হঠাৎ তিনি রাতে বললেন, আজ পূর্ণিমা, চলো ছাদে যাই। চাঁদের আলোয় দুজনে বসে গল্প করি। আসলে আমরা দাড়িওয়াল ফুজুরকে বিয়ে করি না। অনেক মেয়ে আছে যার ফুজুর মানুষকে পছন্দ করেন না। আপনাদের মনে হয় ফুজুর মানুষ রোমান্টিক হতে পারে না, রোমান্টিক কথা বলতে পারে না। এটা আপনাদের ভুল ধারণা। আপনি দাড়িওয়ালা ফুজুরকে বিয়ে করবেন, দেখবেন আপনার সংসারে সুখ আসবে। তাই বলে দাড়ি যাদের নেই তাদের বিয়ে করলে যে সংসারে দুঃখ আসবে সেটাও ঠিক না। তবে যারা দাড়ি রাখে তারা ভালো মনের মানুষ হয়, তাদের ভিতরে রোমান্টিকতা লুকিয়ে থাকে। তাই আপনার স্বামী যেই হোক তাদের কখনো অবহেলা করবেন না। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
তুমি যখন কাজে যাও দুলাভাই তখন আমাকে বলে চল আমরা রুমে গিয়ে গল্প করি, সিনেমা দেখি। তুমি বাসায় না থাকলেই দুলাভাই শুধু আমায় তার রুমে ডাকে আর বলে আমার মাথায় কেমন জানি জিন জিন করে ব্যথা করছে, একটু মাথায় মালিশ করে দিত, তাহলে হয়তো মাথার ব্যথাটা কমে যেতে পারে। দুলাভাই বলে তোর বোন তো সারাদিন অফিসের কাজে থাকে, আমার দেখাশোনা তৈরি করতে হবে। 11 বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় মিতু। বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ না বই না আমার, কি কও এইসব? উনি তোমার ভাইয়ের মতো, তোমারে অনেক স্নেহ করে। হেই দিন তুমি কাজে যাওয়ার পর দুলাভাই আমারে কইল হেনা পানি দে। আমি পানি নিয়ে যাইতেই আমাকে বলল, তোরে অনেক টাকা দিন, তুই স্কুলে গিয়ে ফুচকা খাবি, বন্ধুদের নিয়ে ঘুরতে পারবি, তুই শুধু আমার একটা কথা রাখবি। দুলভাই কি বলতে চায় তা না শুনেই আমি চলে এলাম। মিতু চমকে উঠল। কি শুনছে ছোট বোনের মুখে এইসব? একমাত্র ছোট বোন হেনা, বাবা মা ছোট থাকতেই মারা যায়। বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাতো মিতু। একদিন শাকিলের সাথে পরিচয়। শাকিল ছিল কেয়ারটেকার, সেই বাসায় কাজ করত মিতু। প্রথম প্রথম লজ্জায় কথা বলতে পারত না শাকিলের সাথে। আস্তে আস্তে দুজনের প্রেম করা, তারপর বিয়ে। বিয়ের পর থেকেই হেনা ওদের কাছে। 1 বছর হয়েছে মিতু আর শাকিলের বিয়ে। মিতু সকাল হলেই রান্না সেরে চলে যায় কাজে। শাকিল যে বাসার কেয়ারটেকার সে বাসায় ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক, তাই শাকিল সারা দিন বাড়িতে থাকে। হেনাকে একটা স্কুল এ ভর্তি করেছে মিতু। সকাল থেকে 12টা পর্যন্ত স্কুল, বাকিটার সময় ঘরের টুকটাক কাজ করে। হেনা দেখতে চমৎকার, কিন্তু মিতু দেখতে তেমন সুন্দর ছিল না। তাছাড়া বাকিটা 2 বোনের একরকম দেখতে। কিন্তু ইদানিং হেনা একটু বেড়ে উঠেছে। 12 বছরে পা দিয়েছে সেদিন। শাকিল দিন দিন হেনার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে, যেটা হেনা পছন্দ করত না। মিতু কাজে গেলেই এটা ওটার বাহানায় রুমে ডাকে হেনাকে শাকিল। হেনাকে দিয়ে শাকিল তার সুকেসের চাবি দিয়ে বলে, তুই সুকেস থেকে আমার হিসেবের খাতাটা এনে দে তো। মাঝে মাঝে বলতো, দেখ হিসাব করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, একটু মাথাটা ম্যাসাজ করে দে, তাহলে ব্যথাটা হয়তো কমে যাবে। দুলাভাই আমার কপালে হাত দিয়ে বলল, তোর শরীর এত গরম কেন? দেহি দেহি কাছে আয়, তোর জ্বর আইলো নাকি? হেনা বলল, না শরীরের জ্বর নেই, গরমের যে তাপমাত্রা পড়ছে এমনই শরীর গরম থাকে। হেনা তার দুলাভাইয়ের বাহানা বুঝতে পারে, তাই তো কিছু না বলে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে, অপেক্ষা করে বুবুর জন্য। কাজ থেকে সবেমাত্র এসেছে মিতু। মিতু আসতেই হেনা তার বুবুর কাছে এসে কান্না করে বলল, আমি তোমার সাথেও কাজে যাব, আমি বাড়িতে একা একা থাকব না। চোট বেনের এসব কথা শুনে মনটা এক অজানায় ছটফট করছে। কি করবে এখন মিতু? হেনার যে মিতু ছাড়া কেউ নেই। এমন সময় শাকিল ঘরে এলো। এসেই মিতুকে দেখে বলল, মিতু তুমি আইছ? হেনার গায়ে জ্বর দেখলাম, তুমি দেহ তো মায়াদার কি হইল? জ্বর হইলে ওরে ডাক্তারের কাছে নিতে হইব। মিতু শাকিলের এমন কথা শুনে একটু অবাক হল। কই শাকিলের কথায় তো কোনো খারাপ কিছু নেই, তাইলে কি হেনা ছোট মানুষ হইয়া ভুল কিছু কইল? শাকিল তো হেনার ভালোই চায়। হেনা হয়তো ওর দুলাভাইরে ভয় পায়, তাই এমন ভুল বুঝো। ছোটবেলা থেইকা মাইয়ারা এমন, খুব সহজে যাকে তাকে ভয় পেয়ে বসে। তাই তো মিতু ব্যাপারটা সহজভাবে নিয়ে হেনার গায়ে হাত দিয়ে দেখে সত্যি জ্বর। আরও শিওর হয়ে গেল হেনা শাকিলকে ভুল বুঝছে। হেনাকে মিতু বলল, হেনা তোর গায়ে তো সত্যি জ্বর, চল তোরে ওষুধ আইনা দেই। এই বলেই মিতু হেনাকে নিয়ে ডক্টর দেখাতে চলে গেল। শাকিল মিটমিট করে হেসে দিয়ে বলল, হেনা তুই যতই আমার নামে নাসিল করস, তোরে আমি একদিন সত্যি সত্যি। যেতে যেতে মিতু হেনাকে বলল, হেনা তুই মানুষটার নামে এমন মিছা কথা কইতে পারলি? তোর কত খেয়াল রাখে দেখছস। হেনা বলল, বুবু তুমি আমার কথা বিশ্বাস করো, দুলাভাই আমারে খালি তার রুমে ডাকে আর কি জানি বলতে চায়, কিন্তু বলতেও পারে না। আরে তোর দুলাভাই তোর ভালো চায়, আর এই জন্য তোকে চোখে চোখে রাখে। বোকা মেয়ে, কিছুই বুঝিস না। মিতু ছোট্ট হেনাকে বুঝিয়ে বলল, শাকিল একেবারে সাধাসিধে, ভুলটা হেনার।
আমি মিতুকে বললাম, বুবু যেদিন কিছু একটা হবে সেদিন আমার কথা বিশ্বাস করবে, তার আগে নয়। বুবু আমায় জারি দিয়ে বলল, বাদ দে এসব কথা, এখন ডাক্তার দেখাবো। ডাক্তার বলল, হেনার শরীরে জ্বর, আর তাই তাকে ভালো ওষুধ খাওয়াতে হবে। হেনার জন্য ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। হেনার সমস্ত ওষুধের খরচ শাকিল দিল। আমি হেনাকে বললাম, হেনা দেখছিস আমাদের কত কেয়ার করে তোর দুলাভাই। ওষুধের সমস্ত খরচ শাকিল দিয়ে দিল। বুবু আমার মনের কথাটা বুঝল না। বুবু, তুমি শুধু শাকিল ভাইয়ের উপরের দিকটাই দেখলে, ভিতরের রূপটা দেখলে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে হেনা শুয়ে পড়ল। আমি হেনাকে বললাম, কিরে হেনা, তুই ওষুধ খেলি না? ওষুধ না খেলে তোর জ্বর ভালো হবে না, তুই দিন দিন অসুস্থ হয়ে যাবে। বুবু, আমার গায়ে জ্বর নেই, আমি ওষুধ খাবো না, আমি সুস্থ আছি। কি বলছিস পাগলি মেয়ে? ডাক্তার বলল জ্বর আছে, আর সে বলছে জ্বর নেই। বুবুর জোরাজুরিতে আমি জ্বরের ওষুধটা খেয়ে নিলাম। আমার কিছুই করার ছিল না। আমি জানতাম আমি যদি বুবুর কথা না শুনি বুবু অনেক কষ্ট পাবে, কারণ এই পৃথিবীতে বুবুর আমি ছাড়া আর কেউ নাই। আর তাই আমি বুবুকে কষ্ট দিতে চাই না। কিন্তু বুবু আমার একটা কথা কোনোভাবেই বিশ্বাস করছে না। কিন্তু বুবু বিশ্বাস করবে সেই দিন যেদিন আমার একটা কিছু হবে, তার আগে না। কিছুদিন পর বুবুর অফিস বন্ধ দিয়েছিলে 1 সপ্তাহ। সারাদিন বুবু বাড়িতে থাকত। আমি স্কুলে যেতাম আর 12টা বাজে চলে আসতাম। কিন্তু বুবু এই 1 সপ্তাহ বাড়িতে থাকাতে শাকিল ভাই কেমন জানি হয়ে গেছে। দুলাভাই মেজাজ দেখি কিটকিটে হয়ে গেছে। আমার মনে হয় বুবু বাড়িতে থাকায় দুলাভাই এটা কিছুতেই সহ্য করতে পারছে না। পরদিন আমি স্কুল থেকে ফিরলাম, রৌদ্র দিয়ে আসলাম, শরীর গরমে মনে হয় পুড়ে যাচ্ছে। দুলাভাই তখন আমার কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ, মেয়েটা তো আজ জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। বুবু তখন বলল, তুমি হেনাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসো, আমি বাড়ির রান্না ভাড়ার কাজটা সেরে নেই। হেনা তখন আমায় বলল, বুবু আমার জ্বর হয়নি, আমি ডাক্তারের কাছে যাব না। বুবু, তুমি কেন বুঝ না আমার কথা? দুলভাই শুধু অয়থায় ডাক্তারের কাছে আমায় নিয়ে যায়। আমার শরীরে জ্বর নেই। বুবু, আমি ডাক্তারের কাছে যাব না। দুলাভাই বলল, আচ্ছা তুমি যখন যেতে চাচ্ছ না তাহলে আমি গিয়ে ওষুধ নিয়ে আসি। বুবু বলল, দেখছিস তোর দুলাভাই কত ভালো, তোর একটু সমস্যা হলেই তোর জন্য কত কিছু করে। আজকাল এমন মানুষ পাওয়া বড়ই কঠিন। হ্যাঁ না বুবু, তুমি দুলাভাইকে চিনতে পারোনি। তুমি মানুষটার সাথে সংসার করছো অথচ তার মন মানসিকতা সম্পর্কে তোমার ধারণা নেই। বুবু, বুবু, দুলাভাই তোমার সামনে আমার সাথে ভালো আচরণ করে। চুপ কর, তোর দুই ভাইয়ের নামে কোনো বদনাম করবি না। আমি বুবুর কথা শুনে অবাক হলাম আর মনে মনে বললাম, বুঝবে বুবু, বুঝবে। সময় হারিয়ে সবই বুঝবে। আমার কথার কোনো মূল্য তুমি আজ দিচ্ছ না। পরদিন বুবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বিছানা থেকে উঠতে পারছে না। শরীরের একটু শক্তি নেই। বুবুর শরীরের প্রচণ্ড জ্বর চলে আসছে। দুলাভাই বুবুর অসুস্থতা দেখেও বলছে, আমার আজ একটা জরুরি কাজ আছে বাহিরে, আমার আসতে একটু লেট হবে। দুলাভাইকে বললাম, বুবুর গায়ে তো জ্বর আসছে, বুবুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দুলাভাই বলল, তুই একটু নিয়ে যা, আমি আজ যেতে পারবো না, কারণ আজ আমার জরুরি কাজ আছে। আমি বুবুকে বললাম, বুবু দেখলে আজ তুমি অসুস্থ, তাই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল না। আজ যদি আমি অসুস্থ হতাম তাহলে দেখতে কত দরদ দেখাতো। বুবু আমার কথা শুনে কিছুটা আমার কথা বিশ্বাস আসলো। বুবু তখন মনে মনে বলল, ঠিক আছে, শাকিলের মতলব সম্পর্কে আমার জানতে হবে। শাকিল কি আসলে সে উপরে উপরে ভালো, নাকি সত্যি শাকিল একজন ভালো মানুষ? রাতে শাকিল ঘরে ফিরল, ডাইনিং টেবিলে খাবার ছিল। সে নিজ হাতে খাবার খেয়ে সোজা ঘুমিয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছিল। শাকিল আমায় অসুস্থ দেখে গেল, অথচ একবারও জিজ্ঞেস করল না, তোমার কি জ্বর কমেছে? শাকিল জানি কেমন হয়ে গেছে, অথচ গতকাল আমার বোনের জ্বর আসলো, তার প্রতি সে কত না কেয়ার দেখালো। এসব চিন্তা করতে করতে আমার রাতে ঘুম হচ্ছিল না। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাহলে আমার চোট বোনটা যা বলল তা কি সত্যি বলেছে? না, এ হতে পারে না। সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল নাস্তা না করে চলে গেছে। আমি তাকে ফোন করছিলাম, সে ফোন ধরে বলল, আমি একটা কাজে আছি, আমি তোমায় পরে কল দিচ্ছি। আমি তখন শাকিলকে বলতে চেয়েছিলাম, শাকিল, আমার 2 দিন ধরে জ্বর, আমার জন্য কিছু ঔষধ নিয়ে এসো।
সেটা বলার আগেই সে ফোন কেটে দিল। আমি ভাবলাম কিছুক্ষণ পর আবার ফোন দিব। প্রায় 2 ঘন্টা পর আমি শাকিলকে ফোন করলাম। আমি বললাম, 2 দিন ধরে আমি অসুস্থ, তুমি আমার খোঁজ রাখনি কেন? শাকিল বলল, আরে আমি এই 2 দিন একটু বিজি ছিলাম, তাই কোনো খোঁজ রাখতে পারিনি। তারপর আমি বললাম, যদি পারো তাহলে আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসবো, এখন ফোন রাখো। আমার মনে হলো আমি তাকে ফোন দিয়ে বিরক্ত করেছি। একদিন রাতে শাকিল ঘুমাচ্ছিল, হঠাৎ মধ্যে রাতে দেখি শাকিলের রুমে নাই। আমি রুমের চারদিক ভালো করে খুঁজতে লাগলাম, কোথাও শাকিলকে দেখতে পাইলাম না। তারপর দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখলাম হেনার দরজার কাছে গিয়ে হেনাকে ডাকছে। আমি বললাম, শাকিল তুমি হেনাকে ডাকছো কেন? শাকিল আমাকে দেখে চমকে গেল। শাকিল বলল, আর বলো না, হেনার ঘরে আমার ল্যাপটপটা রাখা ছিল, তাই হেনাকে ডাকছি। কারণ ল্যাপটপে অনেক হিসাব পড়ে রয়েছে, তা আজ রাতে শেষ করে অফিসে জমা দিতে হবে। শাকিল তুমি আমার সাথে মিথ্যা বলো না। আমি জানি তুমি জব করো না, আর তাহলে তোমার অফিসে কিসের কাজ? মিতু তুমি আমার মুখের উপর তর্ক করো না। আমি যা বলছি তাই সত্যি, আমি নতুন একটা অফিসে জব নিয়েছি। আমি তার সাথে আর কথা বাড়ালাম না। শাকিলের প্রতি আমার সন্দেহর মাত্রাটা বেড়ে চলল। এখন শাকিলকে আমার তেমন বিশ্বাস হয় না। কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আমি শাকিলকে বললাম, যেহেতু তুমি একটা চাকরি পেয়েছ, তাহলে আমার আর কাজের দরকার কি? আমি না হয় বাসায় থাকলাম, তুমি চাকরি করো। শাকিল তখন আমায় ধমকে সুরে বলল, তোমার যে বোন রয়েছে তার লেখাপড়ার খরচ কি আমি দিব? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। শাকিলের কথা শুনে বুঝতে পারলাম তার আসল চেহারাটা বের হয়ে আসছে ধীরে ধীরে। আমি বললাম, ঠিক আছে শাকিল, তোমার কোনো চাকরি করতে হবে না। আমি তো আছি। দেখলাম শাকিল অনেক খুশি হয়ে গেল। পরদিন আমি কাজে চলে গেলাম। বাড়িতে হেনা আর শাকিল। আমার এই দিন কাজে কিছুতেই মন বসছিল না, কারণ আমার খুব চিন্তা হচ্ছিল আমার বোনটাকে নিয়ে। আমি যেখানে কাজ করতাম সেই মালিককে বললাম, আজ আমায় একটু আগে ছুটি দিয়ে দেন, আমার বাসায় একটু সমস্যা। মালিক বলল, ঠিক আছে, আজ তোমাকে আগে ছুটি দিয়ে দিব। কোনরকম অফিসের সময়টা গেল। আমার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা, কিন্তু আজ আমি বিকাল 4টায় ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাড়িতে কেউ নাই, একদম নিবিড়। আমি হেনাকে ডাকছি, হেনা কোথায় তুই? আবার শাকিলকে ডাকছি, শাকিল কোথায় তুমি? আমি কারো সাড়া শব্দ পেলাম না। সমস্ত বাড়ি খুঁজছিলাম, কাউকে দেখতে পাচ্ছিলাম না। শুধু একটা জায়গা বাকি ছিল, আর সেই জায়গাটা হলো বাথরুম। আমি বাথরুমের দিকে গেলাম, গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আমার দম আটকে গেল। আমি দেখলাম হেনা একপাশে পড়ে আছে। আমি দৌড়ে কাছে গিয়ে হেনাকে ডাকলাম, হেনা বোন আমার, তোর কি হয়েছে? হেনার কোনো সাড়া শব্দ নেই। চিৎকার করে হেনাকে ডাকছি, এই হেনা, উঠ, তোর কি হয়েছে বোন? আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোরে বাসায় একা রেখে কাজে যাব না। লক্ষ্মী বোন আমার, তুই উঠ, আমার সাথে রাগ করিস না। হেনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। একটা সময় বুঝতে পারলাম হেনা আর নেই। হেনা আমার সাথে অভিমান করে চলে গেছে। হেনা মরে গেছে। আমি কাঁদছিলাম আর বলছিলাম, হেনা বোন আমার, তুই একবার উঠ, এই যে আমি কথা দিচ্ছি এখনই তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব। হেনা আমার কথা শুনছিল না। শুনবে কি করে, সে তো মরে গেছে। আমি হেনার হাতে একটা চিঠি দেখতে পেলাম। চিঠিটা তার হাত থেকে নিয়ে খুলে দেখলাম। চিঠিতে লেখা ছিল, বুবু তুমি আমার কথা বিশ্বাস করছিলে না। আমি অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম। এর কারণ হলো আমার দুলাভাই। বুবু তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমার প্রতি একটা অনুরোধ, তুমি শাকিলকে ছেড়ে চলে যেও, তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। আমার আর বুঝতে বাকি রইল না কেন হেনা দুনিয়া ছাড়ল। কি ঘটেছিল? আমার বোন ঠিকই বলেছিল বুবু, তুমি সময় হারিয়ে সব বুঝবে। আজ আমার বোনের কথার ফল আমি পেয়ে গেলাম। কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আমি শাকিলকে খুঁজতে লাগলাম। আমি শাকিলকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার বোনের হাতের চিঠি দিয়ে শাকিলের নামে মামলা করলাম। শাকিলের সারা জীবনের জেল হয়ে গেল। বন্ধুরা, আমি কষ্ট করে তোমাদের জন্য গল্প তৈরি করি। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।